আজ আমরা পড়ছি একাদশ শ্রেণীর ডাকাতের মা গল্পটি। লেখক সতীনাথ ভাদুড়ী। সতীনাথ ভাদুড়ী বাংলা সাহিত্যের যশস্বী লেখক। তিনি বিহারে জন্মগ্রহণ করেছেন, বিহারেই প্রায় সারা জীবন কাটিয়েছেন, অথচ তিনি ছিলেন বাঙালি। 1906 খ্রিস্টাব্দে বিহারের পূর্ণিয়ায় তিনি জন্মগ্রহণ করেন। অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিলেন এবং আইন পাশও করেন। আইনজীবী পিতার সঙ্গে প্রথমে কিছুদিন তিনি ওকালতি করেছিলেন, পরে সে কাজ ছেড়ে তিনি কংগ্রেস দলের সঙ্গে যোগ দিয়েছিলেন এবং পূর্ণিয়ার গ্রামাঞ্চলে গঠনমূলক কাজ করেন। কংগ্রেস দল করার জন্য ইংরেজ সরকারের কোপ দৃষ্টিতে পড়েন তিনি। এর ফলে 1940 থেকে 1944 খ্রিস্টাব্দ পর্যন্ত তাকে কারাবাস করতে হয়েছে। এরপর 1948 খ্রিস্টাব্দে কংগ্রেস দল ত্যাগ করে তিনি সমাজতন্ত্রী দলে যোগ দিয়েছিলেন। কারাবাসের যে অভিজ্ঞতা হয়, সেই অভিজ্ঞতা নিয়ে তিনি রচনা করেন জাগরী নামক এক বিখ্যাত উপন্যাস। এই উপন্যাস তাকে সাহিত্যিক খ্যাতি এনে দিয়েছিল। 1945 খ্রিস্টাব্দে বইটি প্রকাশিত হয়েছিল, আর এর জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন 1950 খ্রিস্টাব্দে। জাগরী ছাড়া তিনি রচনা করেন ঢোড়াই চরিত মানস, চিত্রগুপ্তের ফাইল, সত্যি ভ্রমণ কাহিনী। এছাড়া তিনি বেশ কিছু ছোট গল্প রচনা করেন, যেমন গণনায়ক, অপরিচিতা, চকাচকি, পত্রলেখার বাবা ইত্যাদি। আমাদের পাঠ্য ডাকাতের মা গল্পটি প্রথমে শারদীয় যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1361 বঙ্গাব্দে। পরে এটি চকাচকি গল্পগ্রন্থে সংকলিত হয়। গল্পটিকে আমরা একটি করুণ রসের গল্পই বলতে পারি। সৌখী ডাকাত, তার মা এই গল্পের মূল চরিত্র। তার নাম দেওয়া না হলেও গল্পের নাম যেহেতু ডাকাতের মা বলা হয়েছে, তাহলে সৌখীর মাই এখানে এই গল্পের প্রধান চরিত্র। সৌখী এখন ডাকাত, তাই তার মা এখন ডাকাতের মা। কিন্তু একসময় সৌখীর বাবা যখন ডাকাতের সর্দার ছিলেন, তখন তিনি ডাকাতের বউ বলেই পরিচিত ছিলেন। এই ডাকাতের মায়ের সন্তান স্নেহ এবং ডাকাত সৌখীর মায়ের প্রতি দায়িত্ববোধ, মায়ের প্রতি ভালোবাসা, এই দিকটি গল্পের একটা বিশেষ উল্লেখযোগ্য দিক। সৌখী প্রায় 5 বছর জেল খেটে বাড়ি ফিরেছে। তখন তার মায়ের সঙ্গে যে খুনসুটি করা, মায়ের সঙ্গে তার দেখা হয় প্রায় 5 বছর পরে, স্ত্রী আর পুত্রকে দেখতে পায় না, এসব নিয়ে তার এই দুজনের মনে যে একটা তোলপাড় উঠে যায়, সেটা গল্পের একটা দিক। আর গল্পের সবচেয়ে বড় দিকটি হলো যে গল্পের শেষে যে সৌখী ডাকাত, তাকে তার মা চোরের দায় চাপিয়েছিলেন ঠিক বলবো না, সৌখী নিজেই তার মায়ের চুরির দায়ভার নিয়েছিল। এর ফলে তার মায়ের যে মনে যে গভীর দুঃখ, সেই দুঃখটা এখানে প্রাধান্য পেয়েছে গল্পে। আমরা গল্পের প্রতিটি লাইন ধরে আলোচনা করব। এই কারণে আলোচনা করব যে গল্পের লাইনগুলো দিয়ে ধরে ছোট প্রশ্ন আসে, আর এই লাইনগুলো বড় প্রশ্নের ক্ষেত্রেও অনেক সময় তুলে দিতে হয়, তাহলে উত্তরটা ভালো হয়। গল্পটা আমি পড়ি এবং প্রয়োজনীয় জায়গাগুলো ব্যাখ্যা করব বা উল্লেখ করব। আগে সে ছিল ডাকাতের বউ, অর্থাৎ আজকে যে ডাকাতের মা। সৌখীর বাপ মরে যাবার পর থেকে তার পরিচয় ডাকাতের মা বলে। এখন যেহেতু সৌখী ডাকাত, তার পরিচয় তার মায়ের পরিচয়। এই ডাকাতের মায়ের ঘুম পাতলা হলে চলে না। কেন চলে না? যে রাত বিরেতে ডাকাতি করে এসে তার ছেলে অথবা তার ছেলের ডাকাত দলের লোকেরা
দরজা খুলতে টোকা দিয়ে সংকেত দেবে। টোকা দিয়ে সংকেত দিয়ে দরজা খোলাবে রাতে। চিৎকার চেঁচামেচি রাত্রিবেলা তো করা ঠিক হবে না। তাই টোকাগুলো কখন কিভাবে দেওয়া হয় তার কিছু অর্থ আছে, সংকেত এগুলো। সেই সংকেতগুলো বোঝার দরকার আছে। এখানে কি বলেছে যে টকটক করে 2 টোকার শব্দ থেমে থেমে 3বার হলে, অর্থাৎ 3 জোড়া শব্দ হবে টকটক করে, তাহলে বুঝতে হবে দলের লোক টাকা দিতে এসেছে। হয়তো নিজে বাড়ি আসেনি সৌখী, সে হয়তো আসবে না, কিন্তু লোক পাঠিয়েছে টাকা দেওয়ার জন্য, তাহলে এই সংকেত দেবে। 3বারের পর আরও 1বার হলে বুঝতে হবে যে সৌখী নিজে বাড়ি ফিরল। ছেলের আবার কড়া হুকুম, তখনই দরজা খুলবি না হুট করে। সাবধানতা আছে সৌখীর। টোকাগুলো মারার পরে সঙ্গে সঙ্গে খুলবে না। মাকে বলে দিয়েছে সে, খবরদার 10বার নিঃশ্বাস ফেলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ অপেক্ষা করবি। মাকে তুই তুকারি করে। বিভিন্ন এলাকায় বা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিষয়টা চালু আছে, মায়ের সঙ্গে তুই বলা। তো মাকে বলেছে যে যতক্ষণ সময় লাগে 10বার নিঃশ্বাস ফেলতে ততক্ষণ অপেক্ষা করবে, তারপর দরজা খুলবি। আরও কত রকমের টোকা মারার রকম ফের আছে, কতবার হয়েছে, কতবার বদলেছে। মাঝে মাঝে সংকেত তারা পাল্টায়। দুনিয়ায় বিশ্বাস করবে কাকে? পুলিশকে ঠেকানো যায়, কিন্তু দলের কারো মনে যখন পাপ ঢোকে তখন তাকে ঠেকানো হয় মুশকিল। অর্থাৎ দলের লোকে যদি কখনো শত্রুতা করে, ক্ষতি করার চেষ্টা করে, সেই জন্য টোকার সংকেত পাল্টাতে হয়। দিনকাল পড়েছে অন্যরকম। সৌখীর বাপের মুখে শোনা যে সেকালে দলের কে যেন জখম হয়ে ধরা পড়বার পর নিজের হাতে নিজের জিভ কেটে ফেলেছিল। অর্থাৎ আগেকার দিনের ডাকাতেরা ডাকাত হলেও তাদের নিজের দলের লোকের সঙ্গে কখনো বেইমানি করতো না, বা দলের লোকের ভালোর জন্য তারা কাজ করত। একজন ধরা পড়ে নিজে জিহ্বা কেটে ফেলেছিল, কারণ জিহ্বা থাকলে দলের লোকের নাম বলে দিতে হবে, চাপে পড়ে বা পিটানি খেয়ে বলে দিতে হবে। সেজন্য নিজের জিহ্বা নিজে কেটেছিল, এরকম চরম শাস্তি ভোগ করেছিল, নিজের শরীরকে খুঁতো করে দিয়েছিল, কিন্তু দলের লোককে বাঁচিয়ে দেওয়ার জন্য সেই চেষ্টা করেছিল। আর আজকাল দেখো, সৌখী জেলে গিয়েছে আজ 5 বছর। প্রথম 2 বছর দলের লোক মাসে মাসে টাকা দিয়ে যেত। সৌখী জেলে গিয়েছে প্রায় 5 বছর হয়ে গেল। 2 বছর টাকা দিয়েছে, তারপরের 3 বছর প্রায় আর টাকা দেয় না। এ কি কখনো হতে পারত আগেকার কালে? অর্থাৎ সৌখীর বাবার সময়ে এরকম হতো না। ন্যায় অন্যায়, কর্তব্য অকর্তব্যের পাটি কি একেবারে উঠে গেল দুনিয়া থেকে? এইসব কথাগুলো, এই ভাবনাগুলো আসলে সৌখীর মায়ের। সৌখীর মায়ের ভাবনাগুলোই লেখক তার নিজের ভাষায় ব্যক্ত করেছেন। সৌখীর বাপ কতবার জেলে গিয়েছে, সৌখীরও তো এর আগে 2বার কয়েদ হয়েছে। এই যে 5 বছর জেল কাটলো, তার আগে আরও 2বার কয়েদ হয়েছে সে। কখনো তো দলের লোকে এর আগে এমন ব্যবহার করেনি। এর আগে 2বার যে সৌখী জেলে গিয়েছিল তখন কিন্তু টাকা দিয়ে যেত দলের লোকেরা। মাস না যেতেই হাতে টাকা এসে পৌঁছেছে। কখনো বা আগাম 3-4 মাসের একসঙ্গে আগামও দিত। কিন্তু এবার দেখো তো কাণ্ড, একটা সংসার পয়সার অভাবে ভেসে গেল কি না তা একবার উঁকি মেরে দেখলো না দলের লোক। এই যে 3 বছর ধরে টাকা দিচ্ছে না, দলের লোকের কোনো কর্তব্যবোধ নেই, তারা দেখতেও আসে না। আগের বৌমার শরীরটা ছিল ভালো। সখীর বউয়ের কথা বলেছে। সখী আগে একবার বিয়ে করেছিল, সে বউ নেই, এখন আরেকবার সে বিয়ে করেছে, সে একটু রোগা। সৌখীর এবারকার বউটা রোগা রোগা, তার উপর ছেলে হবার পর একেবারে ভেঙে গিয়েছে শরীর, খুবই দুর্বল তার শরীর। সৌখী যখন এবার ধরা পড়ে, একবার নয়, এটা হবে এবার। সৌখী যখন এবার ধরা পড়ে তখন বৌমার ছেলে পেটে। হ্যাঁ, নাতিটার বয়স 4-5 বছর হলো বই কি। কী কপাল নিয়ে এসেছিল, যার বাপের নামে চৌকিদার সাহেব কাঁপে। অর্থাৎ ওই ছেলেটার বাপের নামে বলেছে, সৌখীর নামে চৌকিদার সাহেব কাঁপে।
দারোগা সাহেব পর্যন্ত যার বাপকে তুই তোকারি করতে সাহস করেননি কোনো দিন, তারই কিনা দুবেলা ভাত জোটে না। অর্থাৎ সৌখীর ছেলের এখন ভাত জোটে না। হায় রে কপাল, এ বউ যে খাটতে পারে না ওই রোগা শরীর নিয়ে। সৌখীর বউ কোনো কাজ করে উপার্জন করতে পারে না। আমি বুড়ো মানুষ, কোনো রকমে বাড়ি বাড়ি গিয়ে দুটো খই মুড়ি বেচে আসি। তো সৌখীর মা এখন কি করে? সে বেঁচে থাকার জন্য উপার্জন করে খই মুড়ি ভেজে, তা দিয়ে নিজের পেট চালানোই শক্ত। এই খই মুড়ি বেচার পয়সায় একাই বাঁচতে পারে না, তাই বৌমা এবং নাতিকে কি করে সে খাওয়াবে? এটা সৌখীর মায়ের একটা সমস্যা। সাধে কি আর বৌমাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিতে হলো? তা কী করেছেন সৌখীর মা? সৌখীর বউকে তার বাবার বাড়িতে রেখে এসেছে বাচ্চাসহ। তাছাড়া গয়লা বাড়ির মেয়ে, ঝিচাকরের কাজও তো আমরা করতে পারি না। গয়লা বাড়ি বা গোয়ালা বাড়ির মেয়ে, তাই আত্মসম্মান বোধে তারা অন্য বাড়িতে কাজ করতে পারে না। আর যদিও বা করতো তাহলেও তাদেরকে কেউ রাখতো না, কারণ ডাকাতের বউ এবং ডাকাতের মাকে কেউ কি বিশ্বাস করবে? তাই বলছে যে নইলে আমার কি ইচ্ছা করে না যে বউ নাতিকে নিয়ে ঘর করি। বউকে রেখে সংসারে তো রাখতে ইচ্ছা করে, নাতির সঙ্গে থাকবো, এটাই তো আনন্দের। কিন্তু সেই ইচ্ছা সে পূরণ করতে পারে না অভাবের জন্য। বেয়াইয়ের দুটো মোষ আছে, অর্থাৎ সখীর শ্বশুরের দুটো মোষ আছে, তবু বউ নাতিটার পেটে একটু একটু দুধ পড়ছে, ছেলের বউয়ের এবং তার ছেলের পেটে দুধ পড়ছে, অর্থাৎ দুধ খেতে পাচ্ছে সেখানে। ওদের শরীরে দরকার দুধের। আর বছরখানেক বাদেই তো সখী ছাড় পাবে। বছরখানেক মানে 1 বছর আর বাকি নেই, কিন্তু অল্প আছে। তখন বউকে নিয়ে এসে রূপোর গয়না দিয়ে মুড়ে দেবে। সোনা তো এদের কেনা সম্ভব নয়, আর রূপোর দিয়ে গয়না বানিয়ে দেবে। দেখিয়ে দেব পাড়ার লোকেদের যে সৌখীর মায়ের নাতি পথের ভিখিরি নয়। সৌখীর মায়ের নাতি অর্থাৎ সৌখীর ছেলে, সে ভিখিরি নয়, তার বাবার উপার্জন আছে। আসতে দাও না সৌখীকে, দলের ওই বদলোকগুলোকেও ঠান্ডা করতে হবে। অর্থাৎ সৌখীকে বলে তাদের এই অসহযোগিতার জন্য তাদেরকে বলাতে হবে। আমি বলি, এসব একল সেরে লোকদের দলে না নিলেই হয়। একল সেরে অর্থাৎ আপন স্বার্থ যারা বোঝে, নিজেরটা বোঝে যে, সেরকম লোক। ওরা কি ডাকাত নামের যোগ্যী? চোর, ছিচকে চোর। ওরা ডাকাতের কোনো যোগ্যতা নেই, ওরা সাধারণ চোরের মতো ব্যবহার ওদের। ওই যেটা টাকা দিতে আসতো, সেটার চেহারা দেখেছো? খুব রোগা চেহারা, তালপাতার সেপাই, মানে খুবই রোগা, থুতনির নিচে দুগাছা দাড়ি, তেমন দাড়িও নেই। কালি ঝুলি মাখো আর মশালি হাতে নাও, ওই রোগা পটকাকে দেখে কেউ ভয় পাবে কস্মিনকালে? এই দলের লোক সম্পর্কে, যে লোকটা টাকা দিতে এসেছে তার সম্বন্ধে সখীর মায়ের এই ধারণা। তো এসব কথা ভাবছে সে। এসব ভাবতে ভাবতে শুয়ে আছে সখীর মা, কিন্তু ঘুম পাচ্ছে না। ঘুম আর আসতে চায় না। এই ঘুম না আসার কারণ দুটো আছে এই গল্পে, আবার আছে পরে, আলাদাভাবে মনে রাখতে হবে। রোজ রাত্রি যে এই অবস্থা, মাথা পর্যন্ত কম্বলের মধ্যে ঢুকিয়ে না নিলে তার কোনো কালেই ঘুম হয় না শীতের দিনে। সখীর মায়ের অভ্যাস হচ্ছে শীতের দিনে কম্বল মুড়ি দিয়ে ঘুমানো, কিন্তু সে এখন আর কম্বল মুড়ি দিয়ে ঘুমায় না। কেন ঘুমায় না? তার কারণ এখানে আছে। কী ঘটেছিল? একবার সৌখী কোথা থেকে রাত দুপুরে ফিরে এসে টোকার সাড়া না পেয়ে কি মারি মেরেছিল মাকে। সখী এসেছে, টোকা মেরেছে দরজায়, কিন্তু সখীর মা টোকার সাড়া পায়নি, উঠতে পারেনি। তাই পরে যখন উঠেছে তখন কি বলেছে? মার দিয়েছে প্রথম মাকে, আর বলেছিল যে ফের যদি কোনো দিন নাক মুখ ঢেকে শুতে দেখি তাহলে খুন করে ফেলে দেব। এভাবে ধমক দিয়েছিল সে মাকে। তো এই যে মাকে মেরেছে, ধমক দিয়েছে, এই জন্য কিন্তু সৌখীর মায়ের কোনো দুঃখ নেই, বরঞ্চ তার ছেলের এই মেজাজ আছে, এই চড়া মেজাজ, ডাকাতের মেজাজ, এই জন্য সে আরও গর্ব অনুভব করে। ছেলেকে সে ভালোবাসে, তাই ছেলের দোষ সে কিন্তু দেখতে পায় না। বরঞ্চ সে কী বলে? সে বলে, বাপের বেটা, তাই মেজাজ অমন কড়া, আপাতমস্তক কম্বল মুড়ি দিয়ে নাক ডেকে ঘুমলেও একটা বকুনি দেওয়ার লোক পর্যন্ত নেই বাড়িতে। কিন্তু এই যে প্রায় 5 বছর বাড়িতে বকুনি দেয় না, ধমক দেয় না, এই জন্যও সখীর মায়ের খুব খারাপ লাগে।
গেল 5 বছরের মধ্যে, এই যে 5 বছর হয়ে গেল প্রায়, একাকী থাকতে হয়, এটা তার খুবই দুঃখের। ছেলেকে কাছে পায় না, খুবই তার কষ্টে দিন কাটে। এ কি কম দুঃখের কথা? এই ছেলের কথা ভাবতে ভাবতে সে ঘুমোতে পারে না। তাছাড়া কম্বল মুড়ি দেয় না বলে সেটা একটা অসুবিধা। এই ঘুমের অসুবিধা হলেও ছেলের কথা মনে করে সে একদিনের জন্য নাক মুখ ঢেকে শোয়নি 5 বছরের মধ্যে। ছেলে যে বলেছিল সে কথা আর অমান্য করেনি। ছেলে আসবে না জানি, সে জেলে আছে, তথাপি সে কম্বল মুড়ি দেয় না এবং তেমন ঘুমোতেও পারে না শীতে। তো সেদিন কি হয়েছে? সখী এসেছে, সেই ঘটনাটা দেখো। বাইরে নোনা আতা গাছতলায় শুকনো পাতার উপর একটু খড়খড় করে শব্দ হলো। সখী এসেছে তার শব্দ, কিন্তু ওর মা বুঝতে পারেনি, কারণ সখীর আসার সময় হয়নি এখনো, মেয়াদ শেষ হয়নি। গন্ধগোকুল কিংবা শিয়াল টিয়াল হবে বোধহয়। গন্ধগোকুল একটা প্রাণী, শিয়ালের মতো, খাট্টাস বলে, খাটাস বা খট্টাস, গায়ে একটা গন্ধ, সেই গন্ধগোকুল বলে সেটিকে। সেরকম কিছু হতে পারে অনুমান করেছে সখীর মা। কি খেতে যে এরা আসে বোঝা দায়। বুড়ো হয়ে শীত বেড়েছে, আগে একখান কম্বলে কেমন দিব্যি চলে যেত। এই কম্বলখানা হয়েওছে অনেক কালের পুরনো, এখন একটা কম্বলের শীত মানছে না। আর যে কম্বলটা আছে সেটা অনেক পুরনো। এর আগের বার সৌখী জেল থেকে এনেছিল, সে কি আজকের কথা? আগে যেবার জেলে গেছিল সেবার জেল থেকে দিয়েছিল, সেটা আছে এখন সৌখীর মায়ের গায়ে। কম্বলখানার বয়স ক বছর হবে তার হিসাব করতে গিয়ে বাধা পড়ে। এটা হিসাব করছে, তখনই টকটক করে টোকা পড়ার মতো শব্দ যেন কানে এলো। দরজায় টোকা পড়েছে। তো ভেবেছে টোকা আর কে দেবে, টিকটিকির ডাক বোধ হয়। তো টিকটিকির ডাকে সে ছেলে এসেছে বা অন্য কেউ এসেছে ভাবতে পারে। এটা বোধ হয় টিকটিকিরা তার সঙ্গে খুনসুটি করছে। তো বলছে, হাতি পাঁকে পড়লে ব্যাঙেও লাথি মারে, অর্থাৎ বিপদে পড়লে সামান্য কেউ তার সেই বিপদের সুযোগ নিয়ে উপহাস করে। তাই বলছে, টিকটিকিটা শুদ্ধ খুনসুরি আরম্ভ করেছে মজা দেখবার জন্য, করে নে। এভাবে টিকটিকিকে সে বলছে যে, মজা করছিস তুই কর, আমি তো বিপদে পড়েছি। টকটক করে আবার দরজায় দুটো টোকা পড়ল। প্রথমে দুটো পড়েছে, আবার দুটো। না, তাহলে টিকটিকি না তো। টিকটিকি ভেবে বারবার আবার দেবে না। আওয়াজটা ক্ষণক্ষণে, টিনের কপাটের উপর টোকা মারবার শব্দ। তাদের দরজাটা হচ্ছে টিনের, সেখানে শব্দ করছে। বুড়ি উঠে বসে। ঘর গরম রাখার জন্য যে আগুন করেছিল মেঝেতে, সেটা কখন নিভে গিয়েছে, কিন্তু তার ধোঁয়া ঘরের অন্ধকারকে আরও জমাট করে তুলেছে। শীত থেকে রেহাই পাওয়ার জন্য ঘরের মধ্যে অনেকে আগুন জ্বালিয়ে রাখে। শীতের দেশে, আমাদের উত্তরবঙ্গেও একসময় প্রচণ্ড শীত পড়তো, তাই পুরনো বাড়িগুলোতে দেখা যায় ফায়ার প্লেস রয়েছে ঘরের মধ্যে। এতদিনে কি তাহলে দলের হতভাগাগুলোর মনে পড়েছে সৌখীর মায়ের কথা? এবার ভেবেছে সৌখীর মা, হয়তো দলের লোকই এসেছে, সৌখীর তো আসার কথা নয়। আবার দরজায় দুটো টোকা পড়ল, তাহলে 3বার পড়েছে, জোড়া জোড়া করে 3বার। আর সন্দেহ নেই। এবার ভেবেছে সত্যি টাকা দিতে এসেছে, 3বার যেহেতু পড়েছে জোড়া জোড়া। অনেক দিনের অনভ্যাসের পর এই সামান্য ব্যাপারটা বুড়ির মনের মধ্যে একটু উত্তেজনা এনেছে। সামান্য ব্যাপার অর্থাৎ টাকা দিতে এসেছে, বিষয়টা একটু উত্তেজনা করা এখন। তবু বলা যায় না কে নাকে, নাও তো হতে পারে। কেউ সংকেত জেনে নিয়েও তো এভাবে টোকা দিতে পারে। সৌখীর মা আস্তে আস্তে উঠে দরজার পাশে গিয়ে দাঁড়ায়। বন্ধ কপাটের ফাঁক দিয়ে বাইরের লোকটাকে দেখবার চেষ্টা করলো। ভেবেছে কোনো একটা লোক এসেছে টাকা দিতে। লোকটাও বোধহয় কপাটের ফাঁক দিয়ে ভিতরে দেখবার চেষ্টা করছে। বাইরেও ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখা যায় না, ছিদ্র দিয়ে বাইরে কিছু দেখা যাচ্ছে না। বিড়ির গন্ধ নাকে আসছে, অর্থাৎ বিড়ি খাচ্ছে বাইরে যে লোকটি দাঁড়িয়ে আছে। আবার টোকা পড়ল দুটো, এবার একেবারে কানের কাছে। এ টোকা পড়বার কথা ছিল না। 3 দুগুণে 6টা, 6টার পরে তো একটা পড়বে যদি সৌখী আসে, কিন্তু আবার দুটো টোকা তো পড়বে না। অবাক কাণ্ড। তাহলে তো লোকটা টাকা দিতে আসেনি। পুলিশের লোক টোক নয় তো, পুলিশ বোধ হয়
সে তো হয়তো পুলিশে টোকা ঠিকমতো দিতে জানে না, তাই দিয়েছে, এরকম একটা ভয় পেয়েছে সৌখীর মা। টোকা মারবার নিয়মকানুনগুলো হয়তো ভালো জানে না। সৌখী ছাড়া পাবার যে এখনও বহু দেরি, সৌখী তো আসতে পারে না, তাহলে পুলিশের লোকই এসেছে বোধহয়, নিশ্চয়ই পুলিশের লোক। তবে তুমি যেই হও, টাকা দিলে নিশ্চয়ই নিয়ে নেব, পুলিশ হোক আর কেউ হোক, টাকা দিতে আসলে তো নেবেই। তারপর অন্য কথা, কথা বলতে হবে সাবধানে, দলের কারো নাম ধাম আবার মুখ দিয়ে বেরিয়ে না পড়ে অজান্তে। যদি পুলিশে জোর করে যে সৌখীর সঙ্গে আরও কারা আছে, কারা ছিল, তাদের নাম জিজ্ঞেস করতে আসতে পারে পুলিশ, তাই সেটা যেন বলে না দেয়, সেটা নিজে মনে মনে সাবধান হয়ে নিয়েছে। হঠাৎ মনে পড়ল হুড়কো খুলবার আগে 10 বার নিঃশ্বাস ফেলবার কথা, যেটা সৌখী বলে দিয়েছিল। মানসিক উত্তেজনায় নিঃশ্বাস পড়ছেই না, তা গুনবে কি? এখন আর তেমন নিঃশ্বাস পড়ছে না, বুকের মধ্যে ধড়াস ধড়াস করছে। বুড়ি তাড়াতাড়ি 10 বার নিঃশ্বাস ফেলে নিয়ম রক্ষা করে নিল। নিজে ইচ্ছা করেই 10 বার ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিয়েছে। তারপরে বলল, কে? দরজা খুলে সম্মুখে এক লম্বা চড়া লোককে দেখে ডাকাতের মায়েরও গা ছমছম করে। অর্থাৎ সৌখী, স্বাস্থ্যবান চেহারা সৌখীর, সেই সৌখী দাঁড়িয়ে আছে, তাই তাকে দেখে চমকে গেছে প্রথমে। সৌখী বলছে, ঘর যে একেবারে ঘুটঘুটে অন্ধকার, ঢুকি কি করে? কে? সৌখী? ওমা তুই? আমি ভাবি কে না কে। বুড়ি ছেলেকে জড়িয়ে ধরেছে, অনেকদিন পরে ফিরেছে, ছেলের প্রতি তার স্নেহ ভালোবাসা প্রকাশ করেছে, সে এখন জড়িয়ে ধরেছে ছেলেকে। এই ছেলে বুড়ো হয়েও সেই একই রকম থেকে গেল। জেল থেকে ছাড়া পেয়ে ফিরছে, বুক ফুলিয়ে পাড়া জাগিয়ে ঢুকতে পারত বাড়িতে অনায়াসে, কিন্তু দরজায় টোকা মেরে মার সঙ্গে খুনসুরি হচ্ছিল এতক্ষণ। এই আনন্দ তার রাখবার জায়গা নেই। এই যে ছেলে এসেছে অনেক দিন পরে, সে মায়ের সঙ্গে খুনসুরি করছে, এজন্য সৌখীর মায়ের খুব ভালো লেগেছে ছেলেকে পেয়ে, এবং সে যে খুনসুরি করছে, সে তার যে রসিকতা বোধ আছে, এজন্য তার মায়ের খুব আনন্দ বোধ হয়েছে। এবার সৌখী বলছে যে লাট সাহেব জেল দেখতে গিয়েছিল, আমার কাজ দেখে খুশি হয়ে ছেড়ে দেবার হুকুম দিয়ে দিল। খুশি আর কি, হেড জমাদার সাহেবকে টাকা খাইয়েছিলুম। জেলের যে কয়েদিদের হিসাব রাখে তাকে জমাদার বলে, তার মধ্যে হেড জমাদার, তাকে টাকা দেওয়া হয়েছিল। সেই হয়তো বলে দিয়েছে লাট সাহেবকে, সেই সুপারিশ করে দিয়েছিল জেলার বাবুর কাছে। সেই হেড জমাদার বলেছে জেলার বাবুর কাছে, জেলার বলেছেন লাট সাহেবের কাছে, তাই আগে ছাড়া পেয়ে গেছে। তাই বেশি রিমিশন পেয়ে গেলাম, অর্থাৎ এই মেয়াদ কমিয়ে ছাড় পেয়ে গেল মেয়াদের, সেটা রেমিশন বলেছে। আচ্ছা তুই কুপিটা জ্বালতো আগে, তারপর সব কথা হবে। কুপি মানে তেলের ল্যাম্প, যেটা তেলের বাতি বলি, সেটা হচ্ছে কুপি। দরকারের চাইতেও জোরে কথাগুলো বলল সখী, যাতে ঘরের অন্য সকলেও শুনতে পায়। সখী ভেবেছিল তার স্ত্রী আছে ঘরে, ছেলেও আছে, তাই জোরে বলেছে যাতে তার স্ত্রী যদি শুয়েও পড়ে থাকে, ঘুমিয়ে পড়ে থাকে, সে জেগে উঠবে, তাই জোরে বলেছে। তারপর মাকে কেরোসিন তেলের টেমিটাকে খুঁজতে সাহায্য করার জন্য দেশলাইয়ের কাঠি জেলে তুলে ধরে। কেরোসিন তেলের টেমি অর্থাৎ কেরোসিন তেলের বাতি যেটা। বুড়ি এতক্ষণে আলোতে মুখ দেখতে পেল ছেলের, চুলে বেশ পাক ধরেছে, এবার বয়স হয়েছে, চুলটা পেকে পেকে গেছে কিছু, তাই বাপের মুখের আদল ধরা পড়ছে ছেলের মুখে। সখীর বাবা যখন চুল পাকা বা কাঁচা পাকা ছিল, সেরকম সখী হয়েছে, তাই কিছুটা তাকে বাবার মতো দেখতে হয়েছে। রোগা রোগা লাগছে যেন। সৌখীটার তো বাপের মতো জেলে গেলে শরীর ভালো হয়, তবে এবার এমন কেন? অর্থাৎ অন্যবার জেলে গেলে তেমন শরীর খারাপ হয় না, ওর বাবারও সৌখীরও। ছেলের চোখের চাউনি ঘরের দূর দেয়াল পর্যন্ত কি যেন খুঁজছে। আমরা জানি তার স্ত্রী এবং পুত্রকে খুঁজছে সে। কাদের খুঁজছে সে কথা তার বুড়িকে বুঝিয়ে বলে দিতে হবে না। তখন বুড়ি বলছে, হ্যাঁ রে, জেলে তোর অসুখ বিসুখ করেছিল নাকি? তো সৌখী এসব কথা শুনতে চায় না। সৌখী এ প্রশ্ন কানে তুলতে চায় না। প্রশ্ন হতে পারে, কোন প্রশ্ন কানে তুলতে চায় না? সে বরঞ্চ জিজ্ঞাসা করে, এদের কাউকে দেখছি না? এদের বলতে আমরা বুঝতে পারছি স্ত্রী আর পুত্রকে। প্রতি মুহূর্তে বুড়ি এই প্রশ্নের ভয়ই করছিল যে কখন জিজ্ঞেস করে। জানা কথা যে জিজ্ঞাসা করবেই, তবু ওই ভয়ে ভয়ে সে ছিল। বউ বাপের বাড়ি গিয়েছে,
হঠাৎ বাপের বাড়ি। তো এবার কেন বাপের বাড়ি গিয়েছে বা কেন তাকে রেখে এসেছে এ কথা এখনই বলে দেওয়া যায় না। তাই একটু ঘুরিয়ে বলছে সখীর মা। এতদিন পর বাড়ি ফিরেছে ছেলে, এখনই সব কথা খুলে বলে তার মেজাজ খারাপ করে দিতে চায় না। মরদের রাগ, মানে পুরুষের রাগ, বেশি রাগ। আগেই জানে যে যে একবার মেরেছিল, সখীর তো রাগ বেশি, সখীর মা জানে। তাই সে রাগাতে চায় না। শুনেই এখনই হয়তো ছুটবে রাগের মাথায় দলের লোকের সঙ্গে বোঝাপড়া করতে। যদি বলে যে টাকা দিয়ে যায়নি তারা, টাকার অভাবে তোর বউকে এবং ছেলেকে পাঠিয়ে দিয়েছি, এ কথা বলে রেগে যাবে দলের লোকের উপরে। তাই এখন কিছু বলেনি সে। নাতি আর বউয়ের শরীর খারাপের কথাও এখনই বলে কাজ নেই। তাহলে কী হবে, এখনই সে ছুটে যেতে পারে। ছেলে ছেলে করে মরে সখী, মানে ছেলেকে শুধু মনে করে, ছেলেকে দেখার জন্য তার খুব ইচ্ছা। আগের বউটার ছেলে পেলে হয়নি, এ বউয়ের ওই একটি তো টিম টিম করছে, মানে রোগা ছেলে। তার শরীর খারাপের কথা শুনলে হয়তো সখী এখানে আর একদিনও থাকবে না। এতদিন পর এলো, একদিনও কাছে রাখতে পারবো না, মানে এইসব ভেবে সে আর বলছে না যে ছেলের শরীর খারাপ বা তার খেতে তাদের অসুবিধা, এসব কিছু বলতে চাইছে না। খেয়ে দিয়ে জিরিয়ে সুস্থির হয়ে থাকুক এক আধ দিন, তারপর সব কথা আস্তে আস্তে বলা যাবে, এসব ভেবেছিল সখীর মা। কেন মেয়েদের কি মা বাপকে দেখতে ইচ্ছে করে না একবারও? এই উত্তর দিয়েছে সখীর মা। তখন সখী বলছে, না না, তাই কি বলছি নাকি। অপ্রতিভের চেয়েও হতাশ হয়েছে বেশি সখী। তার বাড়ি ফিরবার আনন্দ অর্ধেক হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে। আমরা জানি কেন অর্ধেক হয়েছে, ছেলে আর বউকে দেখতে পায়নি বলে। ছেলেটা কেমন দেখতে হয়েছে তাই নিয়ে কত কল্পনার ছবি এঁকেছে জেলে বসে বসে। ছেলে কেমন করে গল্প করে মায়ের সঙ্গে, তাই শুনবার জন্য টোকা মারবার আগে দরজায় কান ঠেকিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিল। ভেবেছিল রাত 9টার মধ্যে দুরন্ত ছেলেটা নিশ্চয়ই ঘুমোবে না। সে মনে মনে ঠিক করে ফেলে যে কালই সে যাবে শ্বশুরবাড়ি বউ ছেলেকে নিয়ে আসতে। এই কথা এখনই মাকে বলে ফেলা ভালো দেখায় না। একথা সে বলছে না মুখ ফুটে, বলবে বউয়ের প্রতি এতটা টান, এই জন্য সে মাকে বলছে না। নইলে মা আবার ভাববে যে নতুন বউ এসে ছেলেকে পর করে নিয়েছে। মা কত কি বলে চলেছে, এতক্ষণে শেষের কথাটা কানে গেল। কোন কথাটা? নে হাত মুখ ধুয়ে নে। না না, আমি খেয়ে এসেছি, এই রাত করে আর তোকে রাঁধতে বসতে হবে না। না, রাঁধছে কে, খইমুড়ি আছে। আসলে রান্নার তো কিছু ছিলই না, তাই জোর করে বলে উনি। খেয়ে নে, তুই যে কত খেয়ে এসেছিস সে আর আমি জানি না। ব্যবসার পুঁজি খইমুড়িগুলো শেষ করে শোয়ার সময় তার হঠাৎ নজর গেল মার গায়ের ছেঁড়া কম্বলখানার দিকে। ওখানে আমাকে দে। অর্থাৎ ছেঁড়া কম্বলটা মায়ের কাছ থেকে নিয়ে এবারে যেটা এনেছে সেটা মাকে দিতে চায়। মায়ের প্রতি তার যে ভালোবাসা আছে সেটা আমরা এখানে বুঝতে পারি। আপত্তি ঠেলে সৌখী নিজের গায়ের নতুন কম্বলখানা মায়ের গায়ে জড়িয়ে দিল। নতুন কম্বল মুড়ি দিয়ে শুয়েও বুড়ির ঘুম আসতে চায় না। আমরা আগে একবার দেখেছি ঘুম আসে না, আবার দেখতে পেলাম যে বুড়ির ঘুম আসতে চায় না নতুন কম্বল মুড়ি দিয়েও। পা কিছুতেই গরম হয় না, রাজ্যের দুশ্চিন্তায় মাথা গরম হয়ে উঠেছে। পাও গরম, মাথাও গরম হয়েছে। না, পা গরম হচ্ছে না ঠান্ডায়, মাথা গরম হয়েছে চিন্তা করতে করতে। সৌখীর নাক ডাকানির একঘেয়ে শব্দ কানে আসছে। সৌখী ঘুমিয়ে পড়েছে, নাকও ডাকছে। এতদিন পর ছেলে বাড়ি এলো, কোথায় নিশ্চিন্ত হবে তা নয়, সৌখীকে কি খেতে দেবে কাল সকালে সেই হয়েছে বুড়ির মস্ত ভাবনা। বুড়ির মস্ত ভাবনা কোনটি সেটা জানলাম, যে কাল সকালে সে কী খেতে দেবে ছেলেকে। আজকের রাতটা না হয় বিক্রির খইমুড়ি দিয়ে কোনো রকমে চলে গেল। যদি বলতো দুটো ভাত খেতে ইচ্ছে করছে, তাহলেই আর উপায় ছিল না সব কথা না বলে, তাহলে অভাবের কথা বলতে হতো। আলু চচ্চড়ি খেতে কি ভালোই বাসে সখীটা, গতকাল হয়তো জেলে খেতে পায়নি। আলু, চাল, সর্ষের তেল সবই কিনতে হবে, অত পয়সা পাবো কোথায়? ভোরে উঠেই কি ছেলেকে বলা যায় যে আগে পয়সা জোগাড় করে আন তবে রেঁধে দেবো? এসব বলা যায় না। তাই সে কিছু ছেলেকে বলেনি। চিন্তা করে যাচ্ছে, ঘুম পাচ্ছে না। রাত 2টো বেজে গেছে। কাছারির ঘড়িতে শব্দ হয়েছে।
ভেবে কুল কিনারা পাওয়া যায় না। কি করবে সে ব্যাপারে সৌখীর মা দিশাহীন। মনে পড়ল পেশকার সাহেবের বাড়ি রাজমিস্ত্রি লেগেছে। আজ যখন মুড়ি বেচতে গিয়েছিল তখন দেখেছে যে পড়ে যাওয়া উত্তরের পাঁচিলটা গাঁথা হচ্ছে। উত্তর দিকের যে পাঁচিলটা সেটা ভেঙে পড়েছিল, সেটা আবার গাঁথতে শুরু করেছে। বুড়ি বিছানা থেকে উঠে পা টিপে টিপে বেরোলো ঘর থেকে। সেই পেশকার সাহেবের বাড়ি দেয়াল সহজে টপকে যেতে পারবে, সেখানে কিছু পাওয়া যায় কিনা সেই খুঁজেছে, বেরিয়ে পড়েছে। মাতাদিন পেশকারের বাড়ি বেশি দূরে নয়। পাঁচিল সেদিন হাত 2-2.5 উঁচু পর্যন্ত গাঁথা হয়েছে। 2-2.5 ফুট গেঁথেছে, পাশে আবার ইট মাটি পড়ে আছে, তো সেজন্য পাঁচিল টপকাতে তার খুব একটা অসুবিধা হয়নি। অন্ধকারে কি কোথায় আছে ঠাহর করা শক্ত, মানে বোঝা যাচ্ছে না কোথায় কি আছে। বারান্দায় দোরগোড়ায় গুছিয়ে রাখা রয়েছে পেশকার সাহেবের খড়ম জোড়া আর জল ভরা ঘটি। ভোরে উঠেই দরকার লাগবে বলে সকালবেলা সে প্রাতকৃত্যে যাবে, তাই রেডি করে রেখেছে সব জিনিস। ভয়ে বুড়ি উঠোনের আর কোথায় কি আছে হাতড়ে হাতড়ে খুঁজবার চেষ্টা করল না। ওই ঘটি পেয়েছে, ওটাই সে চুরি করবে। ঘটিটি তুলে নিয়ে পাঁচিল টপকে বাইরে বেরিয়ে এলো নিঃশব্দে। জলটুকু পর্যন্ত ফেলেনি, জলের পড়ার একটা শব্দ হবে। এখন রাত দুপুরে লোটা হাতে যেতে দেখলেও কেউ সন্দেহ করবে না। অনেকে ভাববে এটা তার কাজে প্রয়োজনে যাচ্ছে। এদেশে লোটা বিনা সংসার অচল। এটা বিহার প্রদেশের গল্প। ওরা লোটা নিয়ে ঘরের বাইরে আলাদা জায়গায় ওরা যায়, তো সেজন্য লোটা নিয়ে রাত্রে বেরোলেও কেউ সন্দেহ করবে না। আর সকালবেলা প্রত্যেকে লোটা লাগবেই। দিনে বার কয়েক লোটা না মাজলে মাতাদিন পেশকারের হাত নিষ্পিস করে, অর্থাৎ সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, লোটা পরিষ্কার করে রাখে। সেই জন্য হুলস্থুল পড়ে গেল তার বাড়িতে সকালবেলায়। সকালবেলা লোটা পাচ্ছে না, তাই হইচই শুরু হয়ে গেল। কোথায় গেল, কে নিয়ে গেল? খোকার মা নাকে কেঁদে স্বামীকে মনে করিয়ে দিলেন যে লোটা হলো বাড়ির লক্ষ্মী। খোকার মা অর্থাৎ মাতাদিন পেশকারের স্ত্রী কথা বলেছে। এখনই আর একটা কিনে আনা দরকার বাড়ির লক্ষ্মীশ্রী ফিরিয়ে আনতে হলে। তো লোটা একটা বাড়ির অত্যন্ত প্রয়োজনীয়, তাই এটা লক্ষ্মীশ্রী ফিরিয়ে আনবে। কর্তার মেজাজ তখন তিরিক্ষি হয়ে আছে চোরের উপর রাগে। বাজে বকবক করো না, একটু বদমেজাজিও আছে। স্ত্রীকে ধমক দেয় খুব। বলছে তোমাদের তো কেবল এই আইনের ধারায় স্পষ্ট লেখা আছে যে চুরির খবর পুলিশকে না দিলে জেল পর্যন্ত হতে পারে, সে খবর রাখো। কি খবর রাখার কথা বলেছে পেশকার, এটা একটু মনে রাখতে হবে। আইনচঞ্চু মাতাদিন আরও অনেক ঝাঁঝালো কথা খোকার মাকে শোনাতে শোনাতে বাড়ি থেকে বার হয়ে গেলেন থানায় খবর দেবার জন্য। চুরির খবর দিতে হবে, নাহলে সেটা একটা অপরাধ। ফিরতি মুখো তিনি এলেন বাসনের দোকানে। বাড়ির লক্ষ্মীশ্রী ফেরাতে হবে, বাসনেটা কিনতে হবে, অর্থাৎ লোটা। নানা রকম ঘটি দেখালো দোকানদার, কিন্তু পছন্দসই কিছুতেই পাওয়া গেল না। পেশকার সাহেব বড় খুঁতখুঁতে লোটা সম্বন্ধে। উনি খুঁতখুঁতে চরিত্রের লোক, ঠিকঠাক না হলে জিনিস কিনতে চান না। তিনি চান খুঁড়ো দেওয়া লোটা। খুঁড়ো মানে নিচে ছোট ছোট খুঁটো থাকবে একটু একটু করে, বুঝলেন কি না? এই এত বড় সাইজের, মুখ হওয়া চাই বেশ ফাঁদালো, অর্থাৎ চওড়া মুখ লাগবে, যাতে বেশ হৃষ্টপুষ্ট মেয়ে মানুষের এতখানি মোটা রূপোর কাঁকন শুদ্ধ হাত অনায়াসে ঢোকানো যায় ভিতরটা মাজবার জন্য। দোকানদার শেষকালে হাল ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করে, পুরনো হলে চলবে? নামেই পুরনো, সস্তায় পাবেন 2.5 টাকায়। দোকানদার সেটি 2.5 টাকায় বেচতে চাইছে। পুরনো বাসনও বিক্রি হয় নাকি এখানে দেখি? ঘটি দেখেই তার খটকা লাগলো, দেখে সন্দেহ হলো। পকেট থেকে চশমা জোড়া বার করে নাকের ডগায় বসালেন। খুঁড়োর নিচে ঠিক সেই তারা আঁকা, আর সন্দেহ নেই। ওর নিজেরটা মনে হলো। তখন দেখলো যে হ্যাঁ, নিচে তার চিহ্ন দেওয়া আছে, স্টার চিহ্ন দিয়ে রেখেছেন খুঁড়োর নিচে। মাতাদিন পেশকার আইনের ধারা ভুলে গিয়ে দোকানদারের টুটি চেপে ধরেন। একটু মেজাজি লোক, আগেই বললাম, তো টুটি চেপে ধরেছে। কি বলছেন বল, এলোটা কোত্থেকে পেলি? দিনে করিস দোকানদারি আর রাতে বারোস শীতকাঠি নিয়ে? শীতকাঠি মানে আগেকার দিনে চোরেরা ব্যবহার করত, ছোট একটা শাবলের মতো,
সেটা ঘরের যে ভিত, কাঁচা ভিত, সেটা খুঁড়ে ঘরের মধ্যে ঢুকে গিয়ে চুরি করা হতো আগে। ওটাকে বলা হয় সিঁধকাঠি। এসব সিঁধকাঠি নিয়ে যারা চুরি করতো তাদেরকে বলা হতো সিধেল চোর। তো এইভাবে বকাবকি করলেন মাতাদিন পেশকার যে চোরের কাজ, চুরির কাজটা তুই করেছিস। তখন সে তো সত্যি কথা না বলে পারে না, একেবারে হই হই রই রই কাণ্ড। দোকানে লোক জড়ো হয়ে গেল। দোকানদার বলে যে সে কিনেছে এই ঘটির নগদ 14 আনা পয়সা গুনে সৌখীর মায়ের কাছ থেকে এই কিছুক্ষণ মাত্র আগে। সত্যি কথা সে বলে দিয়েছে। 14 আনায় এই ঘটি পাওয়া যায়? চোরাই মাল জেনেই কিনেছিস? চোরাই মাল রাখবার ফৌজদারি ধারা জানিস? পেশকার সাহেব থানায় পাঠিয়ে দিলেন একজন ছোকরাকে দারোগাকে ডেকে আনবার জন্য। ছেলেকে পাঠিয়ে দিল ওই দোকানে ডেকে আনবে। চোর ধরা পড়বার পর দারোগা সাহেবের কাজে আর ঢিলেমি নেই। একটু ব্যঙ্গ মিশ্রিত ভাষায় কথাটা বলা, যে চোর পেলে পরে দারোগার গরজ খুব বেড়ে যায়, না পেলে পরে খুঁজতে যাওয়াটা সেটা একটু গরজ কম। তখনই সাইকেলে এসে হাজির। সব ব্যাপার শুনে তিনি সদল বলে সৌখীর বাড়িতে গিয়ে ঠেলে উঠলেন। আরও লোকজন নিয়ে সৌখীর বাড়িতে ঢুকে গেছে। সৌখীর মা আলুর তরকারি চড়িয়েছে উনুনে। ছেলে তখনও ওঠেনি বিছানা ছেড়ে, সৌখী তো ঘুমোচ্ছে। অনেককাল জেলে ঘড়ি ধরে সকাল সকাল উঠতে হয়েছে নতুন পাওয়া স্বাধীনতা উপভোগ করবার জন্য। সৌখী মনে মনে ঠিক করেছে যে বেলা 12টার আগে সে কিছুতেই আজ বিছানা ছেড়ে উঠবে না। এদিকে দারোগা পুলিশ এসে গেছে। দারোগা পুলিশ দেখে বুড়ির বুক কেঁপে ওঠে। পুলিশ দেখে ভয় পাবার লোক সে নয়। এর আগে কতবার সময় অসময়ে পুলিশকে তাদের বাড়িতে হানা দিতে দেখেছে। কিন্তু আজ যে ব্যাপার অন্য। এই আজ যে ব্যাপার অন্য কথাটা একটু খেয়াল রাখবে। এর আগে তো ডাকাত ধরতে এসেছে, আজ তো চুরির জিনিসপত্র ধরতে এসেছে, তাই ব্যাপারটা অন্য। মাতাদিন পেশকার আর বাসনওয়ালা যে পুলিশের সঙ্গে রয়েছে, তার যে ধারণা ছিল বাসনওয়ালা পুরনো বাসনগুলোকে রং চং দিয়ে নতুনের মতো না করে বিক্রি করে না, এই ধারণাটা তো আর টিকলো না। তার ধারণা ছিল যে ঘষে মেজে ওটা নতুন করে বিক্রি করলে আর ধরতে পারবে না, কিন্তু তা তো হয়নি। 5-7 বছর আগে পুলিশ একবার ভোররাতে তাদের বাড়ি ঘেরাও করেছিল বন্দুকের খোঁজে। তখন তো মাথা হেঁট হয়নি, তার হেঁট হয়নি মানে মাথা নত হয়নি, যখন বন্দুকের খোঁজে এসেছিল। ডাকাতি করা তার স্বামী পুত্রের হকের নেশা, অর্থাৎ এরা ডাকাত বংশের লোক, তাই ডাকাতি করা এদের অধিকার আছে, সে ব্যাপারে এরা চিন্তা করে না, বা ডাকাতি করে ধরা পড়লে অসম্মান বোধ করে না। সে তো মরদের কাজ, গর্বের জিনিস। অর্থাৎ ডাকাতি করাটা পুরুষালী কাজ, বীরের কাজ, তাই সেটার মধ্যে একটা গর্ব আছে, ছোট হয়ে যায় না ডাকাতি করে ধরা পড়লে। জেলে যাওয়া সেক্ষেত্রে দূরদৃষ্টি মাত্র, মানে দূরদৃষ্ট, ভাগ্য খারাপ হলে জেলে যেতে হয়, তার চেয়ে বেশি কিছু নয়। কিন্তু এই যে চুরি, ছিচকে চোরের কাজ শেষকালে, অর্থাৎ চুরির দায়ে ধরা পড়লে সম্মানহানি ঘটবে, সেই ভয়ে, সেই আতঙ্কে সৌখীর মা কথাই বলতে পারছে না। সে চুরি করেনি এই কথাটাও বলতে পারছে না। লজ্জায় সৌখীর মা অভিযোগ অস্বীকার করতে পর্যন্ত ভুলে গিয়েছে। দারোগা সাহেব তখন জিজ্ঞাসা করলেন, তুই এই লোটা আজ বাজারে বাসনের দোকানে 14 আনা বিক্রি করেছিস? কিন্তু সৌখীর মা কোনো জবাব দিতে পারেনি। শুধু একবার ছেলের দিকে তাকিয়ে সে মাথা হেঁট করে নিল। শুধু ছেলের দিকে তাকিয়েছে, কিন্তু বলেইনি। অর্থাৎ নিজে চুরি করেছে বা নিজে করেনি কোনোটিই বলছে না। এতক্ষণে বোঝে সৌখী ব্যাপারটা। সৌখী এত ঘুমিয়েছিল, সে বুঝতে পেরেছে যে তার মা এই কাজ করেছে। 14 আনা পয়সার জন্য মা শেষকালে একটা ঘটি চুরি করলো, কেন মা তাকে বলল না? সৌখীর কাছে যে টাকা আছে সেটা আসলে সৌখীর মা জানে না, আর সৌখীও জানে না তার মায়ের রান্নার যে কিছুই নেই, তাই ভুল বোঝাবুঝি হয়ে গেল। এতদিন তার ডিউটি ছিল জেলখানার গুদামে। জেলের ঠিকাদারের কাছ থেকে সে 90 টাকা রোজগার করে এনেছে, অর্থাৎ সৌখীর কাছে এখন 90 টাকা আছে। এখনও সে টাকা তার কোমরের বাটুয়ায় রয়েছে। মা তার কাছ থেকে চেয়ে নিল না কেন? মেয়ে মানুষের আর কত আক্কেল হবে? এভাবে মেয়ে মানুষকে একটু ছোট করে দেখিয়েছেন সৌখীর ভাবনা, এরকম। কিন্তু আসলে তো আমরা জানি যে
সৌখীর মা বলতে পারেনি কোন কারণে, আর সৌখী বা কেন বলেনি। হয়তো ঘরদোরের দিকে তাকিয়ে এক নজরেই সংসারে দৈন্যদশার কথা আঁচ করে নেওয়া উচিত ছিল তার। সৌখীও নিজের ভুলটা কিছুটা বুঝতে পেরেছে। বুঝে নিজে থেকেই মায়ের হাতে টাকা দেওয়া উচিত ছিল, কিন্তু সে সময় পেল কই। রাতে এসে শুয়েছে, এতক্ষণ তো বিছানা ছেড়ে ওঠেইনি। শেষ পর্যন্ত লোটা চুরি। জেলের মধ্যে ওইসব ছিঁচকে কদু চোরদের সঙ্গে সে পারতপক্ষে কথা বলেনি কোনো দিন। ছোটো চোরদের কি বলেছে? কদু চোর বা ছিচকে চোর। তাদের সঙ্গে কথা বলে না, তারা অনভিজাত, এবং ডাকাত বা বড় ধরনের অপরাধীরা হচ্ছে অভিজাত জেলখানায়। তো ডাকাতরা জেলে আলাপ সালাপ করে লাইফারদের সঙ্গে, অর্থাৎ যাবজ্জীবন যাদের কারাদণ্ড হয় তাদের সঙ্গে। এ কথা তো মায়ের অজানা নয়। কদু চোরদের যে মাত্র 2 মাস 3 মাসের সাজা হয়, মা কি জানে না যে? এসব কথা ভাবছে সৌখী। এর মধ্যে দারোগা জিজ্ঞাসাবাদ করছে, ধমক দিচ্ছে, এই বুড়ি, আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? বল, জবাব দে। কিন্তু সৌখীর মা কিছুই বলছে না। দারোগার কথা কানে গেল কি না তা বোঝা যাচ্ছে না। তখন আর থাকতে পারল না সৌখী। মায়ের এই অপমান সে সহ্য করতে পারছে না। সে নিজেই স্বীকার করেছে চুরির দায়। দারোগা সাহেব, মেয়ে মানুষকে নিয়ে টানাটানি করছেন কেন? আমি ঘটি চুরি করেছি কাল রাত্রে। এভাবে নিজে দায় চাপিয়ে নিয়েছে। বিজ্ঞ দারোগাবাবু তার অনুচরদের দিকে বিজয়ের দৃষ্টি হেনে ভাব দেখাতে চাইলেন যে এত বেলা পর্যন্ত সৌখীদের ঘুমোতে দেখে তিনি আগেই বুঝেছিলেন। শুধু বুড়ির মুখ দিয়ে কথাটা বার করে নিতে চাচ্ছিলেন এতক্ষণ। যাই হোক, এখানে লেখক ব্যঙ্গ করে দারোগাবাবুর এই অনভিজ্ঞতার জন্য তাকে বিজ্ঞ বলে উল্লেখ করেছেন। এইবার সৌখীর মা ভেঙে পড়ল। ছেলের নামে কলঙ্ক এনেছে সে, অর্থাৎ চোরের দায়ে তার ছেলেকে চুরির দায়ে ধরে নিয়ে যাচ্ছে। এই কলঙ্ক তো সে নিজে এনেছে। তাই নিজে দুঃখ পেয়ে সে ভেঙে পড়েছে। তখন কি বলছে, না না দারোগা সাহেব, সৌখী করেনি, আমি করেছি। ওকে গ্রেপ্তার করবেন না, আমাকে করুন। ও কিছু জানে না, ও যে ঘুমোচ্ছিল, ওকে ছেড়ে দিন দারোগা সাহেব। এখনও যে বউ ছেলের সঙ্গে দেখা হয়নি ওর। এভাবে নানা অনুরোধ করছে, কিন্তু কিছুতেই দারোগা সেটা বিশ্বাস করছেন না। দারোগাবাবুর পায়ের উপর মাথা কুটছে বুড়ি, পায়ে মাথা কুটে অনুরোধ করছে, সত্যি কথা বলছে এখন, কিন্তু সে কথা দারোগা বিশ্বাস করছেন না। কিন্তু তিনি বাসনওয়ালা এবং ওই বুড়িটাকে নিয়ে মাথা কামাতে চান না, তার দরকার আসল অপরাধীকে নিয়ে। দারোগা ভেবেছেন আসল অপরাধী সৌখী। সৌখী যাবার সময় কোমর থেকে বাটুয়াটা বার করে রেখে দিয়ে গেল খাটিয়ার উপর। মা তখনও মেঝেতে পড়ে ডুকরে ডুকরে কাঁদছে। উনুনে চড়ানো আলুর তরকারির পোড়া গন্ধ সারা পাড়ায় ছড়িয়ে পড়েছে। মায়ের দুঃখ এখানেই যে তার ডাকাত ছেলেকে সে এখন কদুচোর বানিয়েছে, বা সামান্য ছেঁচড়া চোরে পরিণত করেছে, তার সম্মান নষ্ট করে দিয়েছে। সেই দুঃখ কিছুতেই সে ভুলতে পারে না। আর একটা বিষয়, যে প্রায় 5 বছর পর ফিরে এসে সে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে পারেনি, ছেলেকে দেখতে পারেনি, তার মধ্যে আবার তাকে জেলে যেতে হলো সৌখীর মায়ের কারণে। তাই নিজের এই ভুলের জন্য, সামান্য ভুলের জন্য, অপরাধের জন্য নিজেকে ধিক্কার দিতে লাগলো, কান্না করতে লাগলো। এখানেই গল্প শেষ। আমরা বাকি কথা পরে আলোচনা করব। ধন্যবাদ।